স্বপ্ন ফিরছে বাড়ি আর ফাঁকা হচ্ছে প্রাণের ঢাকা। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে ফাঁকা ঢাকায় বাড়ে নিরাপত্তার ঝুঁকি, সড়কে বাড়ে প্রাণহানি। গ্রামের বাড়িতে অসতর্কতায় ডুবে মারা যায় অসংখ্য শিশু। শুধু তাই নয়, ঈদ উদযাপন কোন দিন করা হবে তা নিয়েও চলে বিড়ম্বনা। ঈদকে ঘিরে বিক্ষিপ্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়েই আজকের এখন প্রকাশ, নাম দিয়েছি ঈদের সতর্কতা। অতিথি হয়েছেন ন্যাশনাল অ্যালায়েন্স ফর ড্রাউনিং প্রিভেনশন NADP এর আহ্বায়ক সদরুল হাসান মজুমদার। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর আশরাফুজ্জামান অবসরপ্রাপ্ত। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা তো আজকের বিষয় দিয়েছি ঈদের সতর্কতা, কিন্তু আমরা অনেক প্রসঙ্গে আসলে কথা বলবো। মেজর আশরাফুজ্জামান, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আমরা প্রতি বছর এক যুগ থেকে অন্তত দেখছি ঈদ মানেই একেবারে রমজান শুরুর পর থেকেই যাতায়াত ব্যবস্থা কেমন হবে, নিরাপত্তা কীরকম হবে, দ্রব্যমূল্য কেমন হবে, এই নিয়ে অনেক ধরনের আলোচনা, এবং গণমাধ্যমে দেখি যে এই প্রচুর সংবাদ সম্মেলন হচ্ছে। এবারের একটু মনে হচ্ছে যে আমরা ওই আওয়াজটা গণমাধ্যমের দিক থেকেও যেমন কম দেখছি, কিন্তু যে সংকটগুলো আসলে হবার কথা ছিল সেই সংকটগুলো আমরা তেমন দেখছি না। যথাসময়ে ট্রেন চলে যাচ্ছে, কিছু কিছু জায়গায় যানজট ছাড়াও নির্বিঘ্নে মানুষ যাচ্ছে। এই সব কিছু মিলে কেন এমন বদলে গেল, এর পেছনে আসলে কি আছে? আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, এবং আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আপনি যে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন এবং বর্তমানের প্রেক্ষাপটে আমি যেটা এইভাবে দেখি, একটা হচ্ছে বর্তমানে যিনি এই যে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, উনি অত্যন্ত কার্যকরী একজন উপদেষ্টা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং করছেন। তার আগে হলে প্রফেসর ইউনূসের সাথে উনি যখন বিমানবন্দরে পাশে ছিলেন, কি একেবারে সাধারণ পোশাকে নিজের একটা ব্যাগ ঝুলায় যাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। রাইট। তো উনি ওনার নির্দেশনা। আবার আরেকটা জিনিস হয়েছে কি, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন তারা বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীরা কথা বলার সুযোগটাকে খুব বেশি ব্যবহার করে। তো ওনার ক্ষেত্রে সেরকম নাই, সুতরাং ওনাদের সময়ও বোধহয় নাই, সময় অনেক কিছু, রাইট। ওই জন্য কথাও কম। আরেকটা হচ্ছে যে আপনার এবার ঈদের ছুটির বিস্তৃতিটা একটু বড় হয়েছে। কিন্তু এই যে বিস্তৃতি কি আসলে সমস্যা সংকট সমাধানের জন্যই তো আসলে করা হয়েছে। তো সংকটই যদি হয় তাহলে আগেও তো আমরা এরকম ছুটি বাড়াতে পারি বা নানান স্কেজুয়েলে ছুটি দিতে পারি, সেটা তো হতে পারতো, কেন হয়নি? এটা আমি অত্যন্ত খুব একটা বুদ্ধিদীপ্ত সরকারের সিদ্ধান্ত। মানুষের জনভোগান্তি দূর করার জন্য এটা খুব একটা ভালো পদক্ষেপ হয়েছে। যদিও এটি নিয়েও ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে 9 দিন ধরে যদি দেশ বন্ধ থাকে এই দেশ চলবে কিভাবে, একটু শোনা গেছে, আমরা দেখছি অনেক। আপনার শোনেন, প্রথমত হচ্ছে আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আজকেও বলছি, অতিরিক্ত কথা বলার জন্য যদি কোনো পরিমাপক থাকতো তাহলে আমরা বোধহয় একটা পুরস্কার পেতাম। সব কিছুতে আমরা কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি বিশেষ করে দ্রব্যমূল্যের ভিতরে একটু ঢুকতে চাই। রাইট, দ্রব্যমূল্য আমি অত্যন্ত সহনীয় এবং সংশ্লিষ্ট সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যবস্থাপনাটা ব্যাপারে যথেষ্ট নজর দেওয়ার জন্য। আমি আপনাকে ছোট্ট কয়েকটা তালিকা বলছি। এটা অবশ্য এই সপ্তাহের রোজার শুরুর প্রথম দিকের। সেটা হচ্ছে পেঁয়াজের দাম, যেটা খুব বেশি সমস্যা ছিল। এটা গতবার ছিল 90 থেকে 110, এবার বর্তমানে আপনার 30-35 এরকম তার কাছাকাছি হচ্ছে। তারপর আলুর দাম মোটামুটি ওই যে 30-এর কাছাকাছি ছিল, আছে এবার গতবার 30 থেকে 40-এর মাঝখানে ছিল। আচ্ছা, এখন এই খেজুরের দামটা যেটা আমার বিদেশি আমদানি করতে হয়, এটা ছিল 180 টাকা হচ্ছে এই বছরে, আর গতবার ছিল 250 টাকা। আচ্ছা, সেটিও কমেছে ওই মাত্রায়, রাইট। সো দেখা গেল শুধু সয়াবিন তেলের দামটা গত বছরের তুলনায় 8 টাকা বেড়েছে। কিন্তু আমি আপনার এই পরিসংখ্যান ছাড়াও আমি জানতে চাই যে এই দ্রব্যমূল্য নিয়েই তো মানুষের যুগ ধরে অসন্তোষ ছিল। এটি কি এত সহজ যে আমি চাইলাম আর মেকানিজম করলাম আর সব দাম কমে গেল? ব্যাপারটা কেন আসলে কমলো কেন? এটা আমি কতগুলো ফ্যাক্টর কাজ করেছে। একটা ফ্যাক্টর হচ্ছে যে দেখেন, এবারের ঈদ এবং রোজার যে সময়টা, এটা মোটামুটি শীতের যে সবজির যে সময়টা, সেটা প্রায় শেষের দিকে। আমরা এই সময়েও কি আসলে দাম কম থাকতো? একটু কম থাকে। প্লাস হচ্ছে এবারে সরকারের একটা
বড় ধরনের দৃষ্টি ছিল যেভাবেই হোক যেন দ্রব্যমূল্য কমানো হয়, এবং তার ফলে সমস্ত স্টেক হোল্ডারদেরকে আপনি শুধু এটার কথা বলছেন কেন, এই যে টিকিটের দামের কথা চিন্তা করে দেখেন, আমি দেখলাম ম্যাজিস্ট্রেট গিয়ে বিভিন্ন টার্মিনালে গিয়ে অভিযোগ আছে, রাইট, সো তারা এই যে দ্রব্যমূল্য প্লাস এই সমস্ত জিনিসের যেন দাম না বাড়ে, টিকিটের দাম যেন না বাড়ে, সেই জন্য সরকারের তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা এই একটা সহনীয় মূল্য পর্যায়ে আছি। কিন্তু যদি চাঁদাবাজির যে অভিযোগ, যেটি কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে, আপনি জানেন যে তারেক রহমান তিনি 1700 জনকে, একটি পত্রিকায় এসছে যে তিনি বহিষ্কার করেছেন বা মানে তাদেরকে একটা কোনো না কোনোভাবে পদ থেকে আসলে সরিয়েছেন, কিন্তু এটি 1700 সংখ্যাটি তো আসলে অনেক বেশি। যদি এটি আরও কমতো বা এটা যদি চাঁদাবাজ যদি আরও নিয়ন্ত্রণ করা যেত, তাহলে কি আরও কমতো দাম? আপনার কাছে প্রশ্ন আমার মনে হয় একটু কমতো আরো কমতো। আপনার কাছে আসবো, আমি সৈয়দুল হাসান মজুমদার আপনার কাছে জানতে চাই, খুবই অবহেলিত একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, কারণ আপনি জানেন যে হাসপাতালে যদি একটি রোগী মারা যায়, হয়তো অন্য কোনো কারণে মারা গেছে, সেটির যত আওয়াজ হয়, সেটি গণমাধ্যমে যত আলোচনায় আসে, বা অন্য কোনোভাবে বা সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে চুপচাপ আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমরা আসলে এর খোঁজও জানি না, এবং এটি নিয়ে আসলে কথাও তেমন হয় না, এবং পলিসি ডায়ালগুলোতে এটি আসলে আলোচনাতে আসে না। আপনাকে আমরা ডেকেছি, জানতে চাই যে ঈদকে ঘিরে এই শিশুদের ডুবে যাওয়ার পরিসংখ্যানটি আসলে কেমন, এখানে আমাদের কিভাবে সতর্ক হওয়া উচিত? ধন্যবাদ মুজাহিদ ভাই। পরিসংখ্যানের উপর আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না, এই কারণেই, কারণ আমার যদি একজন শিশু মারা যায় তার প্রতি যেরকম আমার মনোযোগী হওয়া, সেটি বটে, কিন্তু মানুষের জানা উচিত যে কত শিশু হারিয়ে যাচ্ছে। এইটার একটা বড় ডিটারমিনেন্ট হলো যে ঈদে আপনি যেটা বলেছেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এবং এই উৎসবকে কেন্দ্র করে কেবল ঢাকা শহর থেকেই প্রচুর মানুষ নিজ গ্রামের বাড়িতে যায়। যেটা হয়, শহরের চলাফেরায় সব জীবনে অভ্যস্ত একজন শিশু কিংবা একজন বয়স্ক মানুষও যখন গ্রামে কিংবা কোথাও বেড়াতে যায়, কক্সবাজারে যায় কিংবা অন্যান্য যেখানে মানে পানি সংক্রান্ত যেই রিক্রিয়েশনের জায়গাতে ঘুরতে যায়, ওই পরিবেশটা সম্পর্কে কিন্তু তার ধারণা থাকে। যেই শিশু বেড়ে উঠছে শহরে জীবনে, সেই শিশু যখন গ্রামে যায়, সে এবং ওই গ্রামে আপনি জানেন, আমরা যখন গ্রামে যাই আমরা করি কি, আমরা বড়রা আমাদের বড় বন্ধুদের সাথে গল্পে মশগুল থাকি, ওই সময় শিশুটা কিন্তু তার বাধা থাকে না, বাধা থাকে ভালো লাগে। এবং ইন্টারেস্টিং হলো, ওই শহরের সেই শিশুটা যখন গ্রামে তার চাচাতো ভাই কিংবা মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে বেড়াতে যায়, যারা গ্রামে থেকে অভ্যস্ত, এবং তাদের সাথে যখন সে পুকুরে নামে, ভার্সেস যেই বাচ্চাটা আসলে শহর থেকে গেছে, সে ওই পুকুরের কোনো কিছু জানে না, তো ওখানে এই মৃত্যুটা ঘটে। এবং সেম কক্সবাজারে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিশু মানে লোকজনও কিন্তু মারা যাচ্ছে। তো এইটা হলো জাস্ট নতুন একটা পরিবেশে বরং কম মারা যায়, যেটি আসলে ঈদের সময় বিভিন্ন গ্রামের বাড়িতে মারা। আমি পরিসংখ্যানটি আপনার কাছে শুনতে চাই, তাও যে এটা সংখ্যা কেমন। এইটার আসলে খুব মানে যদি আপনি জানেন যে আমরা পানিতে পড়ে মৃত্যু প্রতিরোধের যে সরকারি তথ্য আমরা বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে 2016 যেটা, সেইটা আমরা ব্যবহার করি। 2024-এ যেই সার্ভেটা হয়ে গেছে, এটার পূর্ণাঙ্গ রিপোর্ট মানে এত বছরেও আসলে সেই না, এটা রিসেন্টলি হয়েছে 2024-এ। আমরা শুনতাম যে বছরে 15,000-এর মতো মারা যায়, এবং অনূর্ধ্ব 5 বছরের শিশুদের প্রতিদিন গড়ে 30টা শিশু মারা যায়, এবং সেই বয়সটা যদি আপনি 18 পর্যন্ত ধরেন, প্রতিদিন 40, এবং যদি সব বয়সের হিসাব করা হয় সেটা হলো 52 জন। এবং এই হিসাবটা কিন্তু বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে 2016, 2024-এ যেই গবেষণাটা হয়েছে, জরিপটা হয়েছে, সেটার রিপোর্ট আমরা খুব শীঘ্রই পাবো হয়তো। তো আমি যেটা বলছি আর কি, যেটা আমি আপনার সাথেও অফ এয়ারে কথা বলছিলাম, যে এটা নিয়ে, যে আমরা যখন নতুন একটা জায়গায় বেড়াতে যাই, সেটা গ্রাম হোক অথবা কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণের জায়গায় বেড়াতে যাই, আমরা আসলে শিশুদের প্রতি নজর রাখি না। এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমি আরও অনেক জায়গায় বলেছি আর কি, এবং আমি এটা আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এবং এটা বোধহয় আমাদের একটা জাতীয় সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমরা শিশুদের কথা শুনি না। আমরা বরগুনায় একটা শিশু মৃত্যুর কথা যখন শুনেছি, আমরা এটা নিয়ে আরও একটু কথা বলতে গিয়ে দেখেছি যে একটা বাচ্চা বৃষ্টির দিনে তার পায়ে কাদা লেগেছিল, এবং সে মাকে এসে বলেছে যে আমার কাদাটা ধুয়ে দাও। মা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন এবং উনি এটাকে পাত্তা দেন নাই।
কিন্তু একটু পরে মা যখন ওই কাজ হাতের কাজটা শেষ করে যখন বাচ্চাটাকে খুঁজতে গেলেন, দেখলেন যে পাওয়া যাচ্ছে না, সে পা ধুতে গেছে। এবং সে পা ধুতে গেছে নিজে। এবং ওই সময় যদি মাকে যখন বলেছে যে মা আমার পা ধুয়ে দাও, তখন যদি মা এটাতে অ্যাটেনশন দিতেন, তাইলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। তা আমি এখানে খুব সংক্ষেপে বলবো যে আমাদের সবার মানে একদম প্রত্যেকের শিশুদের প্রতি আসলে মনোযোগ চোখে চোখে রাখা, নজর দেয়া, তার কথায় গুরুত্ব দেয়া, প্রাণহানি যেন অন্তত না হয়। ধন্যবাদ। অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানবো যে প্রতি বছর ঈদ আসলে আমরা শুনি যে ঈদ কবে হচ্ছে, আসলে সেই ডেটটি ফিক্স হলে আমরা দেখি যে কিছু সময় চাঁদপুর বা অন্যান্য কিছু এলাকার মানুষ একদিন আগে ঈদ করে ফেলছে। সেই প্রসঙ্গে পরে যাবার আগে এবার কি ঘটতে পারে, মানে আপনার পূর্বাভাসটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এবার কি আসলে অন্যরকম কোনো ঘটনা ঘটবে কিনা, বা একই দিন ঈদ করার কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? আচ্ছা, ধন্যবাদ শুভ। প্রতি বছর চাঁদ দেখা নিয়ে তো একটা সমস্যা হয়। তা আমরা অনেক সময় মজা করে বলি যে চাঁদ দেখাটাকে তো মুন সাইটিং বলে, তো এটা মুন সাইটিংটা মুন ফাইটিংয়ে মানে পরিণত হয়ে যায়। তো এই বছর যেটা আসলে প্রাকৃতিকভাবে একটা বিষয় হতে পারে, আমি জানি না যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্যরকম কোনো ঘোষণা না দেয়, আমাদের দেশে ইনশাল্লাহ ঈদ হবে 31শে মার্চ। তার মানে হচ্ছে এখানে রোজা হবে 29টা। জি, 29 রোজার পরে 31শে মার্চ ঈদ হবে। মানে এটি কি অনেক আগে বলা যায়? এটা ক্যালকুলেশন করে বলা যায়। এটা তাহলে এই বিষয়টা একটু আমি বলি। আমাদের তো আসলে সূর্যাস্তের পরে ইফতারি খাওয়ার কথা, ইফতার করবো আমরা সূর্যাস্তের পরে। তা আমরা কি সূর্যাস্ত হয়েছে কিনা দেখি, আমরা তো ঘড়ি ফলো করি। জি, তেমনিভাবে চাঁদ কোন তারিখে উঠবে, কোন সময় চাঁদ দেখা যাবে, সেটাও ক্যালকুলেশন করে বলা যায়, এবং এটা শতভাগ নির্ভুল। আচ্ছা, এই জন্য আমি শুরুতে বলে রাখি, এখন আর সেরকম পুরনো দিনের মতো চাঁদ দেখার প্রয়োজন হয় না। ক্যালকুলেশন করে আগেই বলে দেওয়া যায় এবং সেটা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ফলো করা যায়। তো আমাদের এখানে যে 31শে মার্চ ঈদ উদযাপিত হবে, এখন সৌদি আরবে আজকে আমি দেখছি পত্রিকায় লেখালেখি হচ্ছে তাদের 29শে মার্চ যদি চাঁদ দেখা যায়, যেহেতু তারা একদিন আগে রোজা শুরু করছে, তাহলে তারা 30শে মার্চ ঈদ উদযাপন করবে। কিন্তু জ্যোতির্বৈজ্ঞানিকভাবে আলোচনা হচ্ছে যে 29শে মার্চ তাদের চাঁদ দেখার সম্ভাবনা, কেউ বলছে কম, আবার ইজিপ্টে বলতেছে না আমরা ঘোষণা দিতে পারবো, তাদের ওখানে 30শে মার্চ হয়ে যাবে। তো এই জায়গায় একটু দোদুল্যমানতায় আছে। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, সৌদিরা বিশেষ করে সৌদি আরব, তারা চাঁদ দেখে হলো মারসাদ মানে তাদের কতগুলো চাঁদ দেখার জন্য কতগুলো টাওয়ারের মতো আছে, যেখানে তারা খুব পাওয়ারফুল টেলিস্কোপ ব্যবহার করে। এবং সেটা যদি সত্য হয় তাহলে তো তারা চাঁদ দেখতে পাবে, কারণ টেলিস্কোপের মাধ্যমে আপনি এমন চাঁদও দেখতে পাবেন যেটা অত্যন্ত ক্ষীণ এবং যেটা খালি চোখে দেখার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনি টেলিস্কোপ ব্যবহার করলে দেখতে পাবেন। সেটা যদি হয়, হয়তো তারা ঠিকই 29 তারিখ ঘোষণা দিয়ে দেবে, 30 তারিখ তারা ঈদ উদযাপন করবে। কিন্তু প্রাকৃতিকভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবার যে মধ্যপ্রাচ্য এবং আমাদের এখানে একই দিনে ঈদ উদযাপিত হবে, এগুলো সম্ভাবনা ছিল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই যে ঈদের আনন্দে সবাই আমরা বাড়ি ফিরছি, ঢাকা যে আসলে ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি জানেন যে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার সব থেকে বেশি সমালোচনার শিকার হয়েছে। এটি একেবারেই বন্ধ হয়ে গেছে তেমন না, এর মধ্যে দিয়ে যে ঢাকা ফাঁকা হচ্ছে প্রথমবারের মতো এই 7 মাসে, এটি কি নতুন কোনো সংকট তৈরি করবে কিনা? এবং এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এর আগে প্রথমে পর্বে আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেটি আপনার যেটা সরকারের এটা ছিল। এখন নিরাপত্তার ব্যাপারে সরকার অনেক চেষ্টা করছেন, কোনো সন্দেহ নেই, রাত দিন চেষ্টা করছেন। তবে আমাদের তার আগে একটা ছোট্ট তথ্য দিই। আমাদের গাজীপুরের প্রাক্তন মেয়র এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বলছিল, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে চলতে পারে না, সেই রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না। এটা হচ্ছে তার কথা। তার মানে একটা সংঘবদ্ধ শক্তি চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটার অবনতি ঘটায় মানুষের দৃষ্টি অন্যদিক থেকে সরানোর জন্য। আপনি তারও আগে যদি এই মানে ইমিডিয়েট পাস্টে খেয়াল করেন, প্রফেসর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি চীনে যাওয়ার আগে কয়েকদিন কি একটা তুলকালাম ঘটনা ঘটে গেল। তো এইরকম ঘটনা হওয়ার সম্ভাবনা যদি আছে, এবং সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস ও বাড়তি এবার যেটা সুবিধা সেটা হচ্ছে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে, সুতরাং তাদের একটা ভূমিকা আছে এবং তারাও ব্যবস্থা নিচ্ছে। সো পুলিশ ফোর্সের পাশাপাশি তারাও কাজ করছে, এবং পুলিশ যেহেতু তাদের
কমান্ড চেনের অনেক সমস্যা হয়েছিল 5ই আগস্ট পরবর্তী সময়ে। এখন তো একটু ফিট এখন এখন অনেক ফিরেছে, অনেক তারা কাজে এসেছেন। তো সার্বিকভাবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার মনে হয় এটা ভালো হওয়ার কথা। তার আগে একটা ছোট্ট আপনাকে নোক্তা যোগ করি, সেটা হচ্ছে গত পরশুদিন সন্ধেবেলা বোধহয় আপনার ধানমন্ডি এলাকায় বিভিন্ন পরিচয়ে কেউ নিরাপত্তা বাহিনীর পরিচয়ে এটা ওটা করে একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তবে 18 কোটি বা 19 কোটি মানুষের দেশে এরকম দুই একটা ঘটনার কারণে আমরা যেন মনে না করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। কারণ এই মনে করা এবং বললে আমরা যেটাতে গুরুত্ব দেওয়ার কথা সেই জায়গাতে আমরা সরে আসছি, আর যে জায়গায় গুরুত্ব দেওয়ার কথা না সে জায়গায় গুরুত্ব দিয়ে। কিন্তু আরেকটি বিষয় আপনাকে একটু জানাতে চাই যে কয়েকটি আন্দোলনে আমরা দেখলাম যে খুব টার্গেট করে পুলিশকে হামলা করা হয়েছে। এটিও কি আসলে এই উস্কে দেয়া বা পরিস্থিতি খারাপ করার কারণ কি আপনি মনে করেন কিনা? কোনো সন্দেহ নেই, এবং এটাকে আমি সাধুবাদ, একদম খুব খারাপভাবে গালাগালিও করা হয়েছে। রাইট রাইট। এবং মিডিয়ায় দেখে থাকি। আরেকটা জিনিস খেয়াল করছেন, এই আক্রমণকারী বেশিরভাগ হচ্ছে মহিলা। আচ্ছা, আপনি দেখছেন মহিলা দিয়ে করলে, কারণ মহিলাকে যদি পুলিশ যদি তার প্রত্যুত্তর দেয় তাহলে সেটাকে বলে যে নারী নির্যাতন করে ফেলেছে। এবং এরকম কয়েকটা ঘটনা, বিশেষ করে একটা পত্রিকা সেটা আবার শুধু ওই নারী তার আগে মেরেছে কিন্তু সেটা আসে নাই, শুধু ওই যে পুলিশ যখন তার আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে তখন সেটা দেখানো হয়েছে, এটাকে পুলিশকে মেলাইন করার জন্য। আমরা আসবো একটু ছোট্ট বিরতি নিয়ে, ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। সদরুল হাসান মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে এই সমস্যাটি তো আসলে অনেক দিন আগে থেকে আছে, আপনারা সচেতনতার নানা চেষ্টা করেছেন, শুধুমাত্র বাবা মায়েরা সতর্ক হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে, না এইগুলোকে প্রতিরোধের জন্য আরো অনেকগুলো মেকানিজম বা টুলস আপনাদের কাছে আছে? না, ধন্যবাদ। মানে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের উদ্যোগে তো অনেক, রাষ্ট্রের তো এটা দায়িত্ব এটা নিশ্চিত করা, কিন্তু এটা নিয়ে আসলে তেমন কোনো উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে না। আবার কিছু পরিবর্তন এসছে, আমি যদি আপনাকে বলি ধারাবাহিকভাবে। 2021 সালে ইউএন রেজুলিউশন হয়েছে অন গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন, প্রতিরোধে। তারপরে 2022 সালে WHO একটা ইউএন রেজুলিউশন অ্যাডপ্ট করেছে, এবং এখানে একটা খুব বাঙালি হিসেবে আমাদের একটা বড় গর্বের জায়গায়, আপনারা বিভিন্ন ডেভেলপমেন্ট সলিউশনগুলো যদি আমরা দেখি যেগুলো পশ্চিম থেকে আসছে, কিন্তু ইউএন রেজুলিউশন এবং WHO রেজুলিউশনে যে 3টে ইন্টারভেনশনকে রেকগনাইজ করেছে, এই 3টে ইন্টারভেনশন কিন্তু বাংলাদেশে গবেষণা করে বের হয়েছে। 3টে ইন্টারভেনশনের মধ্যে প্রথম ইন্টারভেনশন হলো 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে যদি আপনি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা প্রাতিষ্ঠানিক পরিচর্যার মধ্যে রাখতে পারেন, আপনি প্রায় 80% তাদের পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকি কমে যায়। তারপর একটা বাচ্চা যদি 6 বছর হয়, তার সাথে সাথে যদি আমরা তাকে সাঁতার শিখিয়ে ফেলতে পারি, সে প্রায় 93% পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যায়। এবং আপনারা যে সাঁতার শেখাচ্ছেন, মানে যেই নামে শেখাচ্ছেন, সেটিও একটু মানুষের জানা উচিত, একটু যদি বলেন। তো মানে সাঁতার। আর তৃতীয়টা যেটা, সেটা ইনিশিয়ালি এটাকে খুব মনে হচ্ছিল যে এটা একটা খুব মেডিকেল টার্ম, সেটা হলো CPR, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, যেটা যে পানি থেকে উদ্ধারের পরে তাকে যদি CPR দিয়ে, এবং আমাদের গ্রামে গঞ্জে এবং মানে প্রথাগতভাবে যেটা করা হয় যে একজনকে পানি থেকে উদ্ধার করার পরে পেট থেকে পানি বের করার নানান রকমের মানে ভুল পদ্ধতি এবং খুবই বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করা হয়। আসল ঘটনাটা হলো যে আপনাকে পানি থেকে উদ্ধার করার পরে, যে পানিতে পড়ে যায় তাকে উদ্ধার করার পরে তার শ্বাসনালীতে যে পানিটা ঢুকে যায় সেটাকে যদি রিলিজ করা যায়, এবং সেটা রিলিজ করার একমাত্র উপায় হলো একটা CPR দেয়া। এবং এটা গবেষণা করে দেখা গেছে যে এই CPR দেওয়ার জন্য আপনি মানে 7ম শ্রেণীতে পড়ে এরকম একজন বাচ্চাও CPR দিয়ে একজনকে বাঁচাতে পারে। এবং এই CPR এটা, এবং একটা হিসাব হলো যে প্রতি 10 জন মানুষের মধ্যে যদি একজন CPR দিতে পারে, তাইলে আপনার পানিতে পড়ে মৃত্যুর কোনো ঘটনা আনঅ্যাটেন্ডেড থাকবে না। সেই হিসেবে 18 কোটি মানুষের দেশে 1 কোটি 80 লক্ষ মানুষ যদি CPR দেয়, মাত্র কিন্তু এই পর্যন্ত করা হয়েছে মাত্র 50,000 মানুষকে। আচ্ছা, তারা জানে 50,000 মানুষ জানে। এই 3টে ইন্টারভেনশনকে গ্লোবালি আপনার রেকগনাইজ করেছে। গ্লোবালি রেকগনাইজ করার পরে আমাদের দেশে যেটা হয়েছে যে সচেতনতা বৃদ্ধির জন্য, পলিসি লেভেলে ইনফ্লুয়েন্স করার জন্য আমরা যেটা করেছি, সেটা 2021 সাল থেকে আমরা 25শে জুলাইকে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালন করে আসছি। সারা পৃথিবীতে এটা করা হচ্ছে
2021 সালের পরে ইউএন রেজলিউশনের পরে। এবং আমরা বাংলাদেশে যেটা করেছি, এটা ইউনিসেফ, WHO, CIPRB, আপনি জানেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, ওনারা গেল 15 বছর গবেষণা করে কিন্তু এই 3টে ইন্টারভেনশন ডেভেলপ করেছে, যেগুলো এখন গ্লোবালি রেকগনাইজড। এবং আমরা সবাই মিলে ড্রাউনিং প্রিভেনশনের অল স্টেক হোল্ডার যারা ছিলেন সবাই মিলে আমরা একটা ন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি এবং এটা এই 5ই আগস্টের ঘটনার আগ পর্যন্ত এটা প্রায় একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি যেটি বলছেন যে 80% মানে শিশুদেরকে যদি আসলে ব্যস্ত রাখা যায়, 80% ক্ষেত্রে ব্যস্ত না, আপনি যদি একটা সার্বক্ষণিক, আমরা বলি ইনস্টিটিউশনাল সুপারভিশন, প্রাতিষ্ঠানিক সুপারভিশনের মধ্যে রাখা কি যায়। গ্রামে সম্ভব? মারা যাচ্ছে গ্রামে না শহরে? আসলে গ্রামে মারা যাচ্ছে এবং শহরেও মারা যাচ্ছে, এটা সম্ভব এবং এটাও গবেষণা করে দেখিয়েছে খুবই কম খরচে আপনি গ্রামের মধ্যে ডে কেয়ার সেন্টার করে এই বাচ্চাদেরকে রাখা যায়। কিন্তু আরেকটি বিষয় বলবেন কিনা যে এখানে আমি একটু পয়েন্ট যোগ করি, সেটা হলো এই গবেষণা করতে গিয়েও কিন্তু দেখা গেছে এই সেন্টারগুলো যেখানে যেখানে করা হয়েছে, সেন্টারগুলো করা হয় আপনার 15 থেকে 25 জন বাচ্চার জন্য। এবং গবেষণার ক্ষেত্রে দেখা গেছে যে যেই বাড়িতে এই কেন্দ্রটা করা হয়, বাড়ির বাবা মা যদি সচেতন না থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাদেরকে ওই কেন্দ্রে পাঠায় না। তাহলে আলটিমেটলি আপনি যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছেন, আসলে সচেতনতা আসলে লাগবে। শুধু আমি একটি বিষয় জানতে চাই যে আমরা পত্রিকাতে বা অনেক সময় দেখেছি যে বাথরুমের ভেতরে গিয়ে একেবারে বালতির পানিতে, তো এটির সঙ্গে এক্স্যাক্টলি এটাই আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, কারণ বাথরুমের বালতিতে জমিয়ে রাখা পানিতে পড়ে শিশু মৃত্যু হয়। এটার জন্য তো আসলে কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় কোনো এটা মনিটর করতে পারবে না যদি কেয়ার গিভার কিংবা অভিভাবক পর্যায়ে যদি সচেতনতা তৈরি না করা যায় আর কি। আচ্ছা, আপনার কাছে আসবো। অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানতে চাই যে ঠিক আছে, এবার ঈদ একদিনে হোক বা না হোক সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ইসলামের নির্দেশনা বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই এটার ব্যাপারে একটি নির্দেশনা দিয়েছেন, সেটি স্পষ্ট হলে এই বিতর্কগুলো কেন উঠবে? তিনি কি বলেছেন সেই অনুযায়ী আসলে আমরা কি ব্যত্যয় ঘটাই নাকি আসলে ঠিক জায়গায় আছি বাংলাদেশের পাশে? আচ্ছা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা মাস শুরু করব। চাঁদ তো দেখতে হয় মাস শুরু করার জন্য। আপনি যখন রমাদান মাস শুরু হয়ে যাবে চাঁদ দেখার পরে, এরপর আর চাঁদের কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু ইফতারিও করবেন সূর্যের আলোকে, সেহরিও খাবেন সূর্যের আলোকে, সূর্য ওঠার আগে সেই হিসেবে। তো মাসের শুরুটা নির্ধারণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে মাস শুরু করবে, আবার চাঁদ দেখে মাস শেষ করে নতুন মাস শুরু করবে। তাহলে বিষয় হলো চাঁদ দেখা। এখন এই চাঁদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দেখতে বললেন? চাঁদ দেখা মানে নতুন চাঁদ দেখা। এর কারণ তিনি হাদিসে বলেছেন যে সে কি নিজ চোখে দেখা, হ্যাঁ সেটা না, এটা কারণটাও উনি বলেছেন। কারণ উনি বলেছেন যে আমরা আরবরা উম্মি জাতি মানে যাদের মধ্যে লেখাপড়া নেই, আর আমরা চাঁদের হিসাব জানি না। তখনও কিন্তু মানুষ চাঁদের হিসাব জানতো, কিন্তু আরবদের মধ্যে চন্দ্রকলার হিসাব জানা মানুষ কম ছিল। এই কারণটা উনি হাদিসে বলছেন। ফলে আমাদের জন্য সহজ হচ্ছে নতুন চাঁদ দেখবে রোজা শুরু করবে, নতুন চাঁদ দেখবে ঈদ পালন করবে, খুব সহজ। এখন কথা হচ্ছে, এখন তো আমাদের জ্ঞান সেই পর্যায়ে নাই, আরবদেরও বলেন বা দুনিয়ার সব জায়গায়। এখন আপনি যেমন নামাজের সময় বলছেন, ঘড়ি দেখে নামাজ পড়তেছেন, ঘড়ি দেখে আমরা ইফতার করতেছি, পাহাড়ের উপর উঠে সূর্য ডুবছে কিনা এটা আমরা দেখি না, কেমন সুবহে সাদেক আকাশের দিকে তাকায় না, ঘড়ি দেখে আমরা সেহরি বন্ধ করি। এই ক্যালকুলেশনে আপনি চাঁদ উঠেছে কিনা উঠবে কিনা এগুলো পূর্বেই আপনি নির্ধারণ করতে পারেন। এই কারণে অনেক দেশে এই হাদিসটার উপর ব্যাখ্যা, চাঁদ দেখে রোজা রাখো। তাহলে চাঁদ কে দেখবে? চাঁদ কি প্রত্যেকটা ব্যক্তিকে দেখতে হবে? প্রতিটা দেশে আলাদাভাবে চাঁদ দেখতে হবে? এটা হচ্ছে লোকাল সাইটিং বলে। আর এটা হচ্ছে গ্লোবাল সাইটিং। না, পৃথিবীর যে কোনো এক দেশে চাঁদ দেখা গেলে দুনিয়ার সকল মুসলমান রোজা শুরু করতে পারবে। এটাও কিন্তু অনেক বেশি স্কলারের অভিমত যে গ্লোবাল সেটিং। কিন্তু এই জায়গাটাতেই বাংলাদেশে বিতর্ক করছে কারা বা বিতর্ক কেন? মূল বিষয়টা হচ্ছে আমাদের যে ওলামা সমাজ, আমাদের আলেম সমাজ, আমাদের এখানে হানাফি মাযহাবের অনুসারী বেশি। আলেম সমাজের বড় অংশ, একটা উল্লেখযোগ্য সবচেয়ে বড় অংশটা, তাদের অভিমত হচ্ছে আমরা আমাদের দেশে চাঁদ উঠেছে কিনা সেটা তাও আবার খালি চোখে, টেলিস্কোপের ব্যবহারের কোনো এখানে ব্যবস্থা নাই, খালি চোখে দেখে তারপর আমরা মাস শুরু করব। আস্তে আস্তে সরে আসছে, বা যেমন আমরা যেমন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, যেমন চাঁদপুরে আছে, ঢাকা শহরেও তারা একদিন আগে রোজা রাখে, একদিন আগে ঈদ পালন করে। যখন করতো তখন তো আমাদেরকেই তো তাদেরকে মনে হতো যে তারা সেকেলে বা ভুল করছে, এই কথা তো আমরাই আসলে বলেছি। এখন তো নলেজের প্রসার বেড়েছে এবং এখন মানুষ জানছে যে আসলে এভাবে লোকালি চাঁদ দেখার এটার প্রয়োজন নেই।
বিশ্বের যে কোনো এক জায়গায় চাঁদ দেখলে সেটা আমরা অনুসরণ করি। আচ্ছা, আসবো মেজর আশরাফুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই পরিস্থিতির মধ্যে অন্তত নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন স্টেপগুলো অন্তত নেওয়া উচিত? কারণ অনেক কিছুই তো আসলে অরক্ষিত হয়ে যায় এই অনেক বড় ঢাকা শহরে। এটিএম বুথের ক্ষেত্রে এক ধরনের নিরাপত্তার, বাসাবাড়িতে ছিনতাই, রাস্তায় বা চুরি টুরি অনেক কিছুই কিন্তু আসলে আছে। এই জায়গাতে নিরাপত্তা বাহিনী কি করতে পারে বা কি করা উচিত? আপনাকে ধন্যবাদ। তবে যদি টার্গেটেড আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যদি একটা গ্রুপ টার্গেট করে, তাহলে সে জায়গায় করতেও তো পারে। রাইট, এবং হওয়ার সম্ভাবনা আছে। রাইট, আপনি যদি খেয়াল করেন যে কিছুদিন আগে আপনার বনশ্রী এলাকায় একটা স্বর্ণের একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। সেখানে দেখা গেল যে একটা তাদের সেই কর্মীরা আজ কিন্তু একটা পার্টিকুলার দলের, সেই দলটা কিন্তু আওয়ামী লীগ না। জি, তো আমি বলছি যে আমাদের এখানে একটা পলাতক দল আছে, এবং বর্তমানে যারা আছে তাদের অনেকেরই কিন্তু বর্তমান সরকারের যে স্থিতিশীলতা যাতে স্থিতিশীল না হয় সেই জন্য কিন্তু একটা প্রচেষ্টা আছে। মানে শুধু আপনি আওয়ামী লীগ বলছেন না, অন্য অন্য উদ্দেশ্য আছে। এবং ওই তারা তাদের আমাদের দেশের হয় কি, অনেক মানুষরে খুব সহজেই কেনা যায়, এটা সত্যি। 10 টাকায় ভোট কেনা যায় তো বাংলাদেশে। আমরা অনেক আমি আমার ঘটনা জানাই, আমাদের এতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা বিড়ি দিয়ে ভোট কিনছে সময় গেছে। তো কাজে এটা, এবং আমাদের দায়িত্ববোধটা একটু অনেকের মধ্যে থাকলে ভালো হতো। জি, তো সেই সময়ে আপনার এই চ্যালেঞ্জগুলো আছে। তবে যেহেতু মানে সরকার এবং বিভিন্ন সংস্থাগুলো বিভিন্নভাবে চেষ্টা করছে মানুষকে সচেতন করার জন্য, এবং সেটা আমি শুধু মানে একেবারে 30 সেকেন্ড বা 1 মিনিটে জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই তো একটা মেজর স্টেপ নিতেই হবে আসলে এই 7টা দিন বা 8টা দিন। সেক্ষেত্রে মানে মোটা দাগে কি করণীয় তাদের? আচ্ছা, তার আগে বলে রাখি, এবার কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস দেখছে, কথা কম কাজ বেশি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমি সাধুবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আর তারা তো সতর্কতা আছে। মোট কথা জানো, এই যে কোনো ঘটনা যেন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হয়, বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এবং সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা সেটাকে রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা নেওয়া নিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। সদরুল হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ইনজুরি প্রিভেনশন নিয়ে কাজ করেছেন, ড্রাউনিং এর পাশাপাশি নিরাপদ সড়কের বিষয়ে আসলে কাজ করেছেন। আমরা গত বছরই দেখেছি 15 দিনে 358টি সড়ক দুর্ঘটনায় 367 জন প্রাণ হারিয়েছেন। 24-এ বলা হচ্ছিল যে আগের বছরের থেকে 19% বেশি দুর্ঘটনা হয়েছিল, এবং আমরা আসলে মেনেই নিই ঈদ আসবে মানেই আমার 350-400 মানুষ নাই হয়ে যাবে, যেখানে আমরা সবখানেই তো বলি যে একটি প্রাণেরও আসলে মূল্য আসলে অনেক। এর মধ্যে নতুন করে বাংলাদেশে আরেকটি সংকট তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, এবং আমি নিজেই আসলে খবর পড়তে গিয়ে দেখি যে মানে একটা খবর অন্তত পাওয়া যাবেই যে মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সার কেউ না কেউ আসলে প্রাণ হারিয়েছেন, চালক বা অন্য কেউ। এই বাস্তবতায় এই দুর্ঘটনাগুলো কেন আমরা এত বছরে কমাতে পারিনি? বা আপনি জানেন যে এক সময় ট্রমা সেন্টার বা কিছু ঝুঁকিপূর্ণ এলাকাতে এই ধরনের হসপিটাল ছিল, এখানে গরু ছাগল চড়ে আর কি, মানে এটা কি আমাদের চিন্তার বাইরেই থেকে গেল কিনা? ধন্যবাদ। যেটা ওই অনুষ্ঠানের শুরুতে উনি বলেছেন, আসলে আমি যখন সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলি, আমার কাছে আমি মানে বরাবরই বলি আসছি এটা একটা ব্যবস্থাপনা সংকট। কারণ 3 থেকে 4 দিনের মধ্যে ঢাকা থেকে প্রায় 1 কোটি মানুষ বের হয়ে যাবে, এটার তো একটা ব্যবস্থাপনা দরকার। এবং আপনি যদি পিছনের দিকে তাকান দেখবেন যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু কার্যকর উদ্যোগ হয় নাই। কারণ আমরা কিন্তু একটা মানে পেশাভিত্তিক সময়সূচিও তৈরি করতে পারি নাই, এবং এটা করার জন্য কিন্তু খুব বড় প্রজেক্ট হাতে নিতে হয় না, যে কোন পেশার মানে আমরা যদি গার্মেন্টস কর্মীদেরকে একটা দিন ছুটি দিতে পারি, এরকম বিভিন্ন পেশা ভাগ করে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু এই কারণ ঢাকার থেকে বের হওয়ার যেই আপনার পরিবহনের যেই সামর্থ্য, সেই রাস্তার যে সড়কের যে সামর্থ্য, সেই সামর্থ্য কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে 1 কোটি মানুষকে পার করার
সামর্থ্য এটা নাই। পৃথিবীর তাহলে কোথাওই আসলে কোথায় সম্ভব না। এইটা একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে আর কি। এইটা একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে যেমন হবে। সেটি মনে হয় ওই ব্যবস্থাপনার অংশ হিসেবেই এবার যে আসলে একটু আমরা চাপ কম দেখছি সেটিও হয়তো সেরকমই, যে একটু আগে পরে হ্যাঁ, কিছু এটা আমরা ঈদের পরেই বুঝতে পারবো। এটা একটা। সেকেন্ড হলো ইজি বাইক এবং মোটরসাইকেল আপনি দেখেন, এবং এটা তো আসলে এত ব্যাপক যুবক কর্মহীন, তারা যেই সুযোগ পাচ্ছে সেটাই মানে পেশা হিসেবে নিচ্ছে, এবং এবং এটাকে ভয় আপনি লাগে দেখতে যে এটাকে এমন যদি আপনি এলোমেলোভাবে বিকল্প এই ব্যাপক মানে কর্মমুখী মানুষের একটা বিকল্প তৈরি না করে যদি শুধু ইজি বাইককে দোষ দিতে থাকেন, এবং আপনি দেখেন ইফ ইউ লুক এট দি গ্রোথ, যে পরিমাণ মানুষ এখন হুন্ডায় মানে রাইড শেয়ার করছে, এবং আপনি আজকের পত্রিকায় দেখবেন, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, এরকম মানে বিজ্ঞান ভিত্তিক যে একটা পদ্মা সেতুর যে টোল ব্যবস্থা, সেখানে ব্যাপক জ্যাম লেগে আছে। জি। এই ব্যবস্থাপনাটা আসলে করতে হবে। কিন্তু কারণ আপনি যদি একটু জানতে চাই যে হাসপাতাল বা একেবারে জরুরি সেবা দেওয়ার জন্য যে সেন্টারগুলো থাকার কথা ছিল, ওগুলো থাকলেও তো অন্তত প্রাণহানি কম হতো। না, সেটা হলো যেমন ধরেন যেখানে আপনি যদি কুমিল্লার দিকে, ঢাকা থেকে কুমিল্লার দিকে যান, দাউদকান্দি ব্রিজ পার হয়ে ওখানে একটা ট্রমা সেন্টার আছে, এবং ওখানে একটা ট্রমা সেন্টার করে ওখানে তো আসলে একটা বিল্ডিং বানিয়ে রাখলে হবে না, ওখানে তো ডক্টর লাগবে, প্রশিক্ষিত লোকজন লাগবে, যন্ত্রপাতি লাগবে। আসলে আমরা সিরিয়াসলি এটা নেই নেই আর কি। আপনাকে এখানে ধন্যবাদ। এক মিনিট যদি আমি একটু বলি, ওখানে কিন্তু যে মোবাইল যেই আপনার হসপিটাল, সেই মোবাইল হসপিটালের কথা কিন্তু ব্যাপক বলা হচ্ছে। আমার মনে হয় ওইদিকে আমাদের দিকে আগানো উচিত। ধন্যবাদ। অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানবো যে এই যে এত আলোচনা সমালোচনা হওয়ার পরেও কিন্তু আমরা এমনি দেখি যে ভেতরে ভেতরে অনেকে কিন্তু কনভিন্স যে ঈদ একদিনে হওয়া উচিত, কিন্তু সামাজিকতা নানান কারণে আসলে আমরা এই কথা বলি না। এটির সঙ্গে আমি শুধু একটু জানতে চাই যে এই বেজোর রাতের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানের যে আবেগ, এটিও আসলে চেঞ্জ হয়ে যায় কিনা। জি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেই জায়গায় আসলে এখন আছি, এই সংকট সমাধান হবে কিনা। কারণ হচ্ছে যে এই প্রথম তারেক রহমানকে পর্যন্ত আমরা দেখেছি যে একদিনে ঈদ করার ব্যাপারে উনি হঠাৎ করে কেন বললেন আমরা আসলে জানি না, কারণ রাজনীতিবিদরা আসলে এই প্রসঙ্গে আসলে উনি থাকেন না। কেন বলেছেন? উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, তাই বলেছেন। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে থাকলে হয়তো ওনার এই আইডিয়া এখন আসতো। আমরা কি আসলে এই সংকট সমাধান করতে পারবো কিনা, কি মনে হয়, কত আচ্ছা, আমি এখন যেটা মনে করি, এই যেহেতু এখন অনেক তথ্য আমরা সহজে পাই, দুনিয়ার কোন তারিখে কি হয় সেগুলো জানি, জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, এবং আপনি বলছেন অনেকে মানসিকভাবে তৈরি হয়ে গেছে যে আমরা যদি একদিনে ঈদ করতে পারি। তো একদিনে ঈদ করার অর্থ হচ্ছে এটা কোনো জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এটা হলো আমরা যদি বৈশ্বিক চন্দ্র দর্শন বা গ্লোবাল সাইটিংটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে আমরা সেটা অনুসরণ করতে পারি। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং এটা ইসলামের দৃষ্টিকোণে বা ফিকহের দৃষ্টিকোণে এটা সঙ্গতিপূর্ণ। অনেক ফকিহ এবং অনেক আলেম এটা বলেছেন, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার মত হলো এটা যে পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাবে সকল মুসলমানের উপর রোজা ফরজ হবে, সকল মুসলমান ঈদ পালন করবে। সুতরাং এটা আমরা যেতে পারি, কিন্তু সরকারের যে এটা বিষয়, সরকার আসলে ধর্মীয় বিষয়ে নিজ থেকে একটা সিদ্ধান্ত দিতে চায় না। সরকার চায় এটা আলেম সমাজ থেকে আসুক। তা আমার মনে হয় এটা আলোচনার যদি উদ্যোগ নেওয়া যায়, অনেক দ্বিধা বিভক্ত, অনেক দ্বিধা বিভক্ত, তারপরে তাদের মধ্যে অনেক হয়তো কিছু রক্ষণশীলতা আছে, এগিয়ে এসে কিছু সাহসী স্টেপ নিতেই হবে, নিতে হবে, যেহেতু রাজনীতিবিদগণ বলা শুরু করছেন, এবং এটা হয়তো সামনে আওয়াজটা আরো বাড়বে। তো সুতরাং আমার মনে হয় এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আসবে। আমরা যদি বৈশ্বিক চন্দ্র দর্শন বা গ্লোবাল সাইটিং অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে সহজেই এই যে 2 দিনে ঈদ পালন, এটা আপনাকে ধন্যবাদ মেজর আশরাফুজ্জামান। আপনি নিরাপত্তা বিশ্লেষক, কিন্তু আপনাকে অনেক বিষয় আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। ঈদের পরে আন্দোলন, এই শব্দটি তো বাংলাদেশের জন্য খুব পরিচিত, এবং সেটি অন্য প্রেক্ষাপট। এবারও আসলে ঈদ আসছে, রাজনৈতিক মাঠ অনেক বেশি গরম হচ্ছে, নির্বাচন ডিসেম্বর না জুন, এটি নিয়েও নানা ধরনের বিতর্ক হচ্ছে। ঈদের পরে পরিস্থিতিকে আসলে অনেক পরিবর্তন হতে পারে কিনা দ্রুত, এবং বিএনপি তো বলা যায় যে সংস্কার থেকে একদম সরে এসছে, সরিও বলছেন তারা। আসলে বাংলাদেশের 24 পরবর্তী যেমন বাংলাদেশ আমরা কল্পনা করি, সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর আচরণ বা এক হওয়া বা এই জায়গাগুলোতে আসলে কি প্রয়োজন, মানে কেমন ডায়ালগ হওয়া উচিত, বা কিভাবে আপনি দেখেন সংকট সমাধান কিভাবে? আপনাকে অনেক ধন্যবাদ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠিয়েছেন। আমার কাছে, আমি খুব হতাশ হয়েছি বিএনপির সংস্কার প্রস্তাবে তাদের পয়েন্টগুলো, অত্যন্ত হতাশ হয়েছি। এই যে তাদের একটা কথা আছে যে কয়েক বছর ধরে যেন ওই ট্রাকটা সরাতে পারেন নাই, কিন্তু
এখানে এসে এরকম অবস্থা। তো তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, বিএনপি ওরকম বলছে, তারাও একটা পালস টেস্ট করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যেন সাধারণ জনগোষ্ঠী বোধহয় ওটা খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এটা গেল একটা। আরেকটা ছোট্ট একটু পয়েন্ট যোগ করার সুযোগ যদি পাই, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে বিএনপি সুসংগঠিত দল, বিরাট জনসমর্থন, তো সেই নির্বাচনটা যদি গত নভেম্বরে হতো তাদের হিসাব একরকম, আর যদি মনে করেন আগামী এপ্রিলে হয় বা মেয়েদা, সেটা একরকম। আমার বিবেচনা, এবং আমি বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা দেখছি, তাদের পপুলার সাপোর্ট বেস কিন্তু দুর্বল হয়েছে, এবং জন আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছিল 5ই আগস্ট পরবর্তী সময়ে, সেই আকাঙ্ক্ষার সাথে আমার মনে হয় না যে বিএনপি একই কাতারে আছে। সো আমার মনে হয় না যে এটা আছে। এবং জনাব তারেক রহমানের, এখন লোকজন একটা কথা বলে যে মির্জা ফখরুল সাহেব একরকম কথা বলেন, আবার এদিকে তারেক রহমান সাহেবের একরকম কথা বলেন। এবং আমি খুব অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন যে দেখেন, মির্জা ফখরুল ইসলাম তো ওখান থেকে যেটা বলে সেটাই বলে তারা হয়তো একটা পালস টেস্ট করে। তো সার্বিকভাবে আমার মনে হয় যে এত বৃহত্তর একটা দল, তাদের অনেক ত্যাগ আছে, তাদের কত কর্মী গুম হয়ে গেছে, তো তাদের একটু বোধহয় জন আকাঙ্ক্ষাটাকে আরো একটু মাথায় রাখা দরকার। আমি স্যারের কাছে 1 মিনিটে শুধু জানতে চাইবো যে এই যে আমরা সবসময় ঐক্যবদ্ধতার কথা বলছি, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলার চেষ্টা করছেন, যে সেটি যদি না হয় তাহলে কি দেশ আবারও সেই সংকটের দিকে যাবে কিনা? এটা ঐক্যবদ্ধ বলতে তো সব পলিটিক্যাল পার্টি এক হয়ে যাবে এমন না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন হওয়া উচিত। যেমন গণতন্ত্র, যেমন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইসব বিষয়গুলিতে সবার মৌলিক কিছু জায়গাতে একমত হওয়া উচিত, না হলে তো আগের ক্রাইসিস ফিরে আসবে। কিন্তু একটা বিষয় আমি বলি, বাংলাদেশে যারা সরকারে আসবেন এবং ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি যদি মনে করেন যে আগের দিকে ফিরে যাবে, হয়তো যেতে পারে, কিন্তু আমার মনে হয় না আগে যেভাবে চালানো হয়েছে সেভাবে আর চালানো যাবে। এই যে তরুণ সমাজে যে সাহসটা দেখিয়েছে, এটা তাদের মধ্যে যে সাহস তৈরি করেছে, আপনি বলতে পারেন তাদের ভয়েস আগের মতো নেই, তারা দ্বিধাবিভক্ত, কিন্তু তাদের মধ্যে যে একটা দ্রোহ প্রকাশের শক্তি অর্জিত হয়েছে, সেটা আবার ফিরে আসবে। সুতরাং পূর্বের ন্যায় ওইভাবে আর রাষ্ট্র চালানো যাবে না। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। পুরো জাতি আসলে তাকিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে, সেটি অনেক পরের বিষয়, কিন্তু তারও আগে এই যে যারা ঈদের যাত্রায় অংশ নিয়েছেন, শুরু করেছেন, কালকে যাবেন বা যেতে থাকবেন, ফিরবেন, এই সময়গুলোতে আমাদের শিশু সন্তান ঘরের যারা আছে, তারা একজনও যেন প্রাণহানির ঘটনা না ঘটে, বা আমরা যাওয়ার সময় একেবারে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ঈদ করতে যেতেই হবে, কিন্তু মাঝখানে হয়তো একটি বড় দুর্ঘটনার ভিতরে আমরা পড়ে গেলাম, সেই বিষয়গুলো সতর্ক থাকা উচিত। এবং একইভাবে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন, তাদের বাসাবাড়িগুলো কতটা নিরাপদ রেখে যাচ্ছেন, গ্যাস জ্বালিয়ে দিয়ে গেছেন কিনা, বিদ্যুতের লাইন বা পানির লাইনগুলো আসলে সচল বা বন্ধ করে গেছেন কিনা, এই সব কিছু দেখেই তারপরে হয়তো ঈদ যাত্রায় অংশ নেওয়া উচিত। আমরা চাই যে একটি প্রাণহানিও যেন আমাদের ভুলের কারণে না হয়ে থাকে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।